এভরিওয়ান আসসালামু আলাইকুম। পেসমেকার একাডেমিক এন্ড এডমিশন প্রোগ্রামের আজকে এই অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। তোমাদের সাথে আছি আমি আসিফ ভাই। আজকে আমি তোমাদের সাথে কথা বলবো হচ্ছে তোমাদের এসএসসি রসায়নের চতুর্থ অধ্যায় অর্থাৎ পর্যায় সারণী চ্যাপ্টারের এমসিকিউ নিয়ে। আমি কিন্তু গতকালকে তোমাদের একটা ক্লাস নিয়েছিলাম। ওই ক্লাসটা মূলত ছিল হচ্ছে কি পর্যায় সারণী চ্যাপ্টারের উপর সিকিউ এর সলভের যে ক্লাসটা ছিল এটা। তারপরে আজকে আমি নিব এমসিকিউ সলভের ক্লাস। আর আগামীকালকে তোমাদের কি হবে, এই পর্যায় সারণী চ্যাপ্টারের উপর একটা আমাদের পেসমেকারের পেজে বা গ্রুপে তোমরা একটা কি পরীক্ষা লিংক পেয়ে যাবা। ওইটাতে 20 মার্কের একটা এমসিকিউ এর কি পরীক্ষা হবে তোমাদেরকে। আর এই পরীক্ষাটা তোমরা দিতে পারবা সকাল 9টা থেকে রাত্রি 9টার মধ্যে, যে কোনো সময় তোমাদের সুবিধাজনক সময়। ঠিক আছে, তাহলে আশা করি সবাই পরীক্ষাটাতে কি করবা, অংশগ্রহণ করবা। আচ্ছা, ক্লাস শুরু করার আগে সবাই আমাকে একটু কমেন্টসে কনফার্ম করো যে আমার কথা ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা বা আমাকে ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা। আচ্ছা, এসএম আশফাক বলতেছে সাউন্ড ভালো শুনতে পাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, আমরা সাউন্ড ইস্যুটা সলভ করার ট্রাই করতেছি আমরা। আরো দুই একজন একটু কনফার্ম করো আমাকে যে আমাকে ঠিকঠাক দেখতে পাচ্ছ কিনা বা আমার কথা ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা। আচ্ছা, ইরফান বলতেছে সাউন্ড কম স্যার। আচ্ছা, আমি একটু শুরু করতেছি ক্লাসটা। হ্যাঁ, আচ্ছা তোমরা একটু কনফার্ম করো আমাকে যে আমার কথা ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা। আরো দুই একজন একটু কমেন্টে একটু রেসপন্স করো যে আমার কথা ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা। যদি সব ঠিকঠাক থাকে তাহলে আমি ক্লাসটা কি করবো, শুরু করে দিব। একটু কনফার্ম করো, যারা অনলাইনে আছো একটু কনফার্ম করো যে আমার কথা ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা বা আমার কথা ক্লিয়ার কিনা। সাউন্ড সমস্যা হচ্ছে। আরো দুই একজন একটু রেসপন্স করেন বা রেসপন্স করো একটু। আমরা চেষ্টা করতেছি যে সাউন্ডের ইস্যুটা সলভ করার জন্য। স্যার ভালোবাসা নিন, ধন্যবাদ ভাইয়া। আমরা সাউন্ডের ইস্যুটা একটু প্রবলেমটা সলভ করার ট্রাই করতেছি, তারপরে আমরা ক্লাসটা শুরু করে দিব। এখন একটু কনফার্ম করো আমাকে ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা। আশা করি এখন সব ঠিক আছে। আচ্ছা চলো তাহলে আমরা ক্লাসটা আজকে শুরু করি। এখন সাউন্ড ঠিক আছে ভাইয়া, ঠিক আছে ইরফান, ধন্যবাদ ভাইয়া। আচ্ছা তাহলে আমি ক্লাসটা শুরু করতেছি। হ্যাঁ, কারো কোনো কিছু বুঝতে প্রবলেম হলে জাস্ট একটু কমেন্টস বক্সে বললেই হবে। আমি কি করবো, প্রবলেমটা তোমাদের সলভ করার ট্রাই করবো। চলো আমরা শুরু করি। তাহলে আজকে আমরা পর্যায় সারণী চ্যাপ্টারে কি করবো, এমসিকিউ সলভ করবো। দেখো শুরু করতেছি আমি। দেখো আমার যে প্রথম যে কোশ্চেনটা আছে যে মেন্ডেলিফের পর্যায় সারণীর মূল ভিত্তি কি ছিল। মেন্ডেলিফের পর্যায় সারণীর মূল ভিত্তি কি ছিল বলতো, পারমাণবিক বল। তার সূত্রটা কি ছিল যে মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্মাবলী তাদের পারমাণবিক ভর বৃদ্ধির সাথে সাথে পর্যায়ক্রমে কি হয়, আবর্তিত হয়। ঠিক আছে, আর এই মেন্ডেলিফের পর্যায় সূত্রটা যেটা ছিল, এই সূত্রটা কিন্তু প্রকাশিত হয়েছিল কিন্তু 1800 কত সালে, 69 সালে। মেন্ডেলিফ 1869 সালে মৌলের সকল ধর্ম পর্যালোচনা করে কি করছিল, একটা পর্যায় সূত্র প্রদান করছিল। দেখো তারপরে কোশ্চেনটা, মেন্ডেলিফ কতটি আবিষ্কৃত মৌল নিয়ে পর্যায় সারণী কি করেন, শুরু করেন। তাহলে একটু মনে রাখতে হবে মেন্ডেলিফ 63টা আবিষ্কৃত মৌল নিয়ে পর্যায় সারণীটার কাজটা কি করছিল, শুরু করছিল। তার মানে আবিষ্কৃত মৌলের সংখ্যা কতগুলা ছিল বলতো, 63টা ছিল। ঠিক আছে, আরেকটা কথা মনে রাখতে হবে, 63টা আবিষ্কৃত আর 4টা মৌল কি ছিল বলতো, অনাবিষ্কৃত। তার মানে মেন্ডেলিফ 63টা আবিষ্কৃত এবং 4টা অনাবিষ্কৃত মৌল নিয়ে কি করছিল বলতো, কাজ করছিল। যেহেতু এখানে আবিষ্কৃতর কথা বলছে, তার মানে অ্যান্সারটা হবে কত বলতো, 650। ঠিক আছে, যদি বলতো সর্বমোট কতগুলা নিয়ে কাজ করছিল, তখন কি হইতে পারতো, যে 67টা হইতে পারতো, যে আবিষ্কৃত অনাবিষ্কৃত দুইটাই যদি আমাদের কাছে কি চাইতো। ঠিক আছে, তারপরে দেখো যে ডোবে রাইনারের ত্রয়ী সূত্রটা কোনটা ছিল। তাহলে মনে রাখতে হবে ডোবে রাইনার তার এই ত্রয়ী সূত্রটা কিন্তু প্রকাশ করছিল কত সালে বলো, 1829 সালে। তাহলে ডুবে রাইনারের ত্রয়ী সূত্রটা কত সালে প্রকাশিত হয়েছিল, 1869 সালে। তার সূত্রটা কি ছিল, যদি তিনটা মৌলকে আমরা যদি তার পারমাণবিক ভরের ক্রম অনুযায়ী সাজাই, তাহলে দ্বিতীয় মৌলের পারমাণবিক ভর হবে কি, প্রথম ও তৃতীয় মৌলের পারমাণবিক ভরের যোগফলের অর্ধেক বা তার কি হয় বলতো, কাছাকাছি হয়। তাহলে তোমাদের বইয়ে যে কথাটা আছে, প্রথম ত্রয়ী মৌল হচ্ছে কি বলতো, ক্লোরিন, ব্রোমিন, তারপরে কি বলতো, আয়োডিন। যেহেতু এটা অপশনে নাই, এটা যদি অপশনে না থাকে তাহলে অ্যান্সারটা হবে কি, লিথিয়াম, সোডিয়াম এবং কি বলতো, পটাশিয়াম।
ক্লিয়ার এতটুকু? আচ্ছা দেখো তারপরে বলছে যে পর্যায় সারণীর অষ্টক সূত্র কোন বিজ্ঞানী প্রদান করছিল? অষ্টক সূত্র প্রদান করছিল হচ্ছে বিজ্ঞানী নিউল্যান্ড। কত সাল? 1800 কত সাল? 64 সাল। ডুবে লাইনের ব্যাপারটা তো আমরা একটু আগে ক্লিয়ার করে ফেলছি। কোন সূত্র প্রদান করছিল? ত্রয়ী সূত্র। কত সাল? 1800 কত বলতো? 29 সাল। আর ল্যাবুইসিয়ে কি করছিল? ল্যাবুইসিয়ের অবদানটা ছিল সেই 1789 সালে মৌলিক পদার্থকে ধাতু এবং অধাতু এই দুইটা ভাগে কি করছিল বলতো? ভাগ করছিল। তাহলে ল্যাবুইসিয়ে মৌলিক পদার্থকে কি কয়টা ভাগে ভাগ করছিল? দুইটা। একটা ছিল কি ধাতু আর আরেকটা কি অধাতু। আর মেন্ডেলিফেরটা আমরা কিছুক্ষণ আগেই কিন্তু পড়ে আসছি। বিজ্ঞানী মেন্ডেলিফটা কি সূত্র প্রদান করছিল বলো? পর্যায় সূত্র। আর তোমরা যখন এমসিকিউ গুলো যখন সলভ করবা শুধুমাত্র তোমার যারা অ্যান্সার ওইটা না, বাকি যে অপশন গুলো আছে ওই অপশন গুলোর জন্য কিরকম কোয়েশ্চেন হইতে পারে বা এটা কোন কোয়েশ্চেনটার অ্যান্সার এই ব্যাপারটা যদি একটু মাথায় রাখো তাহলে কি হবে? তোমরা অল্প কিছু এমসিকিউ করার মাধ্যমে কি পুরো চ্যাপ্টারটাই কি দেখবা তোমার রিক্যাপ হয়ে গেছে। ঠিক আছে? আচ্ছা চলো আমরা সামনের দিকে যাই। আরো দেখো মেন্ডেলিফের পর্যায় সারণীতে কতটি কি ছিল বলতো? খাড়া কলাম ছিল। তাহলে মনে রাখতে হবে মেন্ডেলিফ 63টা আবিষ্কৃত এবং 4টা কি বলতো? অনাবিষ্কৃত মৌলকে নিয়ে কি করছিল বলতো? কাজ করছিল। এই 63টা মৌলকে সে 12টা আনুভূমিক সারি 12টি আনুভূমিক সারি এবং 8টি খাড়া স্তম্ভে বিভক্ত করছিল। 8টি কি বলো? খাড়া স্তম্ভ। তার মানে মেন্ডেলিফ এই যে 63টা মৌল নিয়ে কাজ করছিল, 63টা আবিষ্কৃত, 4টা কি অনাবিষ্কৃত মৌল। এর মধ্যে কয়টা আনুভূমিক সারি ছিল বলো? 12টা আনুভূমিক সারি ছিল এবং খাড়া স্তম্ভ কত ছিল বলতো? 8টি। তার মানে কতটি খাড়া স্তম্ভ? তাহলে অ্যান্সার হবে কয়টি বলতো? 8টি। ক্লিয়ার? তারপরে কোশ্চেন দেখো মেন্ডেলিফের পর্যায় সারণীতে কতটি আনুভূমিক সারি ছিল? দেখো আমি অলরেডি ক্লিয়ার করে ফেলছি। কত? 12টি। আর্গনের পারমাণবিক সংখ্যা কত? তাহলে এটা তো আসলে মুখস্থ বিদ্যা। আর্গনের পারমাণবিক সংখ্যা কত বলতো? 18। ঠিক আছে? সে কত আর্গনের পারমাণবিক সংখ্যা? তাহলে কত? 18। তাহলে একটু তোমাদের এটলিস্ট 1 থেকে 30 পর্যন্ত যে প্রত্যেকটা মৌলের তাদের পারমাণবিক সংখ্যা কত বা পারমাণবিক ভর কত এটা সবারই একটু কি বলতো জানা উচিত। এর বাহিরেও দুই একটা আসে, আপাতত এগুলা পারলেই হবে। ঠিক আছে? দেখো দ্বিতীয় পর্যায়ের সর্বশেষ মৌল কোনটা? তাহলে দ্বিতীয় পর্যায়টা শুরু হয় কাকে দিয়ে বলতো? লিথিয়ামকে দিয়ে। আর শেষ হয় কাকে দিয়ে বলতো? নিয়নকে দিয়ে। তার মানে দ্বিতীয় পর্যায়ের সর্বশেষ মৌল কোনটা হবে? নিয়ন হবে। বলছে সালফারের সাথে নিচের কোন মৌলের ধর্মের কি আছে বলতো? মিল আছে। আমরা জানি কি সালফারের পারমাণবিক সংখ্যা কত জানি আমরা বলো? 16। তার ওর ইলেকট্রন বিন্যাসটা হবে 2 কত বলতো? 6 না? আবার এখানে যদি তুমি একটু খেয়াল করো নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা 7, ওর ইলেকট্রন বিন্যাস কত? 25। মিল নাই। কার্বন কত? 6, ইলেকট্রন বিন্যাস হবে কত? 24। সিলিকন কত? 14, তার মানে হবে কত? 284। আর অক্সিজেন কত? 8, কত হবে বলতো? 26। তার মানে অক্সিজেনের সবার শেষে কক্ষপথে 6টা ইলেকট্রন আছে, সালফারেরও কয়টা আছে? 6টা আছে। তার মানে অ্যান্সার হবে কার সাথে মিল আছে বলতো? অক্সিজেনের সাথে। তারপরে দেখো অ্যাক্টিনাইট সারির মৌলগুলোর পারমাণবিক সংখ্যা কত? তাহলে এইখান থেকে একটা কথা একটু মনে রাখতে হবে, যে সকল মৌলের পারমাণবিক সংখ্যা 57 থেকে 71 ওদের পর্যায় হয় কিন্তু ষষ্ঠ পর্যায় এবং গ্রুপ কত বলতো? 3। এগুলাকে বলে হচ্ছে ল্যান্থেনাইট সিরিজের মৌল। কি বলে এগুলাকে? ল্যান্থেনাইট সিরিজের মৌল। এবং মনে রাখতে হবে এই ল্যান্থেনাইট সিরিজের সর্বশেষ যে মৌলটা আছে ওর নাম হচ্ছে লুটেসিয়াম। পরীক্ষায় কিন্তু দিতে পারে এটা। ল্যান্থেনাইট সিরিজের সর্বশেষ মৌলের নাম কি বলো? লুটেসিয়াম, যেটাকে আমরা প্রকাশ করি কি বলতো? Lu দ্বারা। আর যে সকল মৌলের পারমাণবিক সংখ্যা 89 থেকে 103 এইরকম 15টা মৌলকে বলে হচ্ছে অ্যাক্টিনাইট সিরিজের মৌল। আর এই অ্যাক্টিনাইট সিরিজের যে সর্বশেষ মৌল আছে এই অ্যাক্টিনাইট সিরিজের সর্বশেষ মৌলের নাম হচ্ছে লরেন্সিয়াম। সর্বশেষ মৌলের নাম কি বলো? লরেন্সিয়াম। তোমাদের এটা কিন্তু আসতে পারে পরীক্ষায়। তাহলে ল্যান্থেনাইট সিরিজের সর্বশেষ মৌলের নাম লুটেসিয়াম। অ্যাক্টিনাইট সিরিজের সর্বশেষ মৌলের নাম কি বলো? কি বললাম? লরেন্সিয়াম, যেটাকে আমরা প্রকাশ করি কি দ্বারা? Lr দ্বারা প্রকাশ করি। ক্লিয়ার? আচ্ছা আমি তোমাদের কমেন্টস গুলো একটু দেখে নেই, তারপরে আবার কি করব? ক্লাসটা শুরু করব। আচ্ছা চলো পরের স্লাইডে যাই আমরা। দেখো ল্যান্থানাম কত নাম্বার পর্যায়ের মৌল? আমরা কি জানি ল্যান্থানাম কত নাম্বার পর্যায়ের মৌল বলো? 6 নাম্বার পর্যায়ে। দেখো কোবাল্টের পারমাণবিক ভর কত? কোবাল্টের পারমাণবিক ভর কত একটু মুখস্থ। একটু আগে বলছি 1 থেকে 30 পর্যন্ত প্রত্যেকটা মৌলের পারমাণবিক সংখ্যা এবং ভর সংখ্যাটা একটু কি করতে হবে? মাথায় রাখতে হবে। দেখো অক্সিজেন পর্যায় সারণীর কোন গ্রুপে অবস্থিত? কোন মৌলটার কথা বলছে? অক্সিজেন। পারমাণবিক সংখ্যা কত? 8। ইলেকট্রন বিন্যাস হবে কত বলো? 1s2 2s2 2p কত বলো তো? 4। আমরা জানি কি ইলেকট্রন যদি srp অরবিটালে প্রবেশ করে তার সাথে কত যোগ করতে হয় বলো তো? 10। তার মানে ওর গ্রুপ নাম্বার কত হবে? 2 + 4 + কত? 10।
তার মানে কত নাম্বার গ্রুপে অবস্থিত বলো 16 নাম্বার গ্রুপ কত নাম্বার গ্রুপ 16 নাম্বার গ্রুপ ঠিক আছে তারপরে বলছে যে সিলভারের পারমাণবিক সংখ্যা কত সিলভারের পারমাণবিক সংখ্যা কত মুখস্থ বিদ্যা 47 কোন গ্রুপে মৌলের সংখ্যা কত বলো তো কম ঠিক আছে আমরা জানি কি 4 নাম্বার গ্রুপ থেকে 12 নাম্বার গ্রুপ পর্যন্ত মৌল কয়টা বলো তো 4টা কিন্তু আর 13 থেকে কত একেবারে 17 পর্যন্ত মৌল কয়টা থাকে বলো তো 6টা তার মানে বলছে কোন গ্রুপে মৌলের সংখ্যা কম তার মানে হবে কি বলো তো 12 ঠিক আছে তারপরে দেখো একটা বেসিক কোশ্চেন পর্যায় সারণীতে পর্যায় আছে কয়টা তাহলে পর্যায় সারণীতে পর্যায় আছে কয়টা বলো তো 7টা আর গ্রুপ আছে কয়টা বলো তো গ্রুপ আছে কিন্তু কয়টা 18টা তাহলে পর্যায় সারণীতে পর্যায় কয়টা 7টা গ্রুপ কয়টা 18টা ঠিক আছে একটু মুখস্থ টাইপের ব্যাপারগুলো একটু মাথায় রাখতে হবে দেখো তারপরে এই যে কোশ্চেনটা প্রায় কিন্তু তোমাদের আসে সবাই কিন্তু অনেকেই কি করে এই কোশ্চেনটা একটু ভুল করে দেখো বলছে পর্যায় সারণীতে গ্রুপ 3 এর মূল সংখ্যা কত কয়টা মৌল বলো তো 32টা মৌল কিন্তু লেন্থের সিরিজের 15টা একটি নেট সিরিজের 15 আর উপরে দুইটা তার মানে কয়টা মৌল 32টা দেখো পর্যায় সারণীতে পঞ্চম পর্যায়ে মৌলের সংখ্যা কয়টি আমরা জানি কি 1 নাম্বার পর্যায়ে কয়টা মৌল আছে দুইটা 2 এবং 3 নাম্বার পর্যায়ে কয়টা মৌল আছে বলো 8টা করে 4 এবং 5 নাম্বার পর্যায়ে কয়টা করে মৌল আছে বলো তো 18টা 6 এবং 7 নাম্বার পর্যায়ে কয়টা করে মৌল আছে বলো তো 32টা একটু মাথায় রাখতে হবে তার মানে পঞ্চম পর্যায়ে কয়টা মৌল আছে 18টা বলছে একটা ইলেকট্রন বিন্যাস দেওয়া আছে মৌলটার কোন গ্রুপে অবস্থিত দেখো সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রনটা s তার আগে কি আছে বল দেখো 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d কত বলো তো 1 তার মানে 4s2 তার সর্বশেষ কক্ষপথটা কি এখানে একটু সাজানো আকারে দেওয়া আছে 3d কত 1 তার মানে ইলেকট্রন যদি s আর d অরবিটালে প্রবেশ করে সেই ক্ষেত্রে দুইটা যোগ করে আমরা কি সংখ্যা পাই বলো গ্রুপ সংখ্যা পাই তার মানে ওর গ্রুপ সংখ্যা কত হবে বলো 3 ক্লিয়ার আচ্ছা দেখো ইলেকট্রন বিন্যাসের নিয়ম অনুসারে গ্রুপ নির্ণয়ে কোন মৌলটা কি বলতো ব্যতিক্রম দেখো বলছে ইলেকট্রন বিন্যাসের নিয়ম অনুসারে গ্রুপ নির্ণয়ে আমরা জানি কি হিলিয়ামের পারমাণবিক সংখ্যা কত জানি বলতো 2 না ওর যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি 1s2 ওর পর্যায় কত হয় বলতো 1 এক নম্বর পর্যায়ে অবস্থিত এটা নিয়ে কোনো প্রবলেম নাই কিন্তু s শক্তি স্তরে একটা বা যে দুইটা যে কয়টা ইলেকট্রন থাকে সেটাই তার কত গ্রুপ না তার ওর পর্যায়ে গ্রুপ কত হওয়ার কথা ছিল বলতো 2 কিন্তু হিলিয়ামেরটা কি মৌল বলতো নিষ্ক্রিয় মৌল আর নিষ্ক্রিয় মৌলগুলো পর্যায় সারণীতে কত নাম্বার গ্রুপে অবস্থান করে 18 নাম্বার গ্রুপে তার মানে आंसरটা হবে কি বলতো হিলিয়াম ক্লিয়ার আচ্ছা দেখো তারপরের কোশ্চেন Z14 মানে সিলিকনের ইলেকট্রন বিন্যাস আছে বলছে মৌলটির পর্যায় সংখ্যা কত তার মানে আমি যদি ইলেকট্রন বিন্যাস করি 1s2 2s2 2p কত বলতো 6 তারপরে কত 3s2 3p কত বলতো 2 তার মানে 1 নাম্বার পর্যায় 2 নাম্বার পর্যায় 3 নাম্বার পর্যায় এটা কে শেল এটা এল শেল এটা কত এম শেল তার মানে ওর পর্যায় কয়টা বলতো পর্যায় কয়টা তিনটা ঠিক আছে স্ক্যান্ডিয়ামের সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে কোনটা সঠিক তাহলে ওর পারমাণবিক সংখ্যা আমরা কত জানি বলতো স্ক্যান্ডিয়াম কিন্তু 21 তাহলে ইলেকট্রন বিন্যাস হয় কি বলো 1s2 2s2 2p কত 6 তারপরে কি হয় 3s2 3p কত 6 তারপরে হচ্ছে 4s2 3d কত 1 তার মানে তার সর্বশেষ কক্ষপথটা হবে কি 4s2 3d কত 1 দেখো এই যে 4s2 3d কত বলতো 1 এটা হবে কি आंसर কিন্তু ক্লিয়ার দেখো এ মৌলের সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন বিন্যাস কত ns2 np কত 5 n এর মানটা কত 3 তার মানে এখানে লিখতে পারি কত 3s2 কত 3p কত 5 তার মানে শুরু করতে হবে কত 1s2 থেকে তার আগে কি আছে বলো 1s2 2s2 তার মানে কত 2p কত 6 আর আমরা তো এটা জানি কোন মৌলের সর্বশেষ কক্ষপথে ns2 np5 এরকম ইলেকট্রন বিন্যাস হলে এটাকে আমরা কি বলি বলো তো হ্যালোজেন বলি ক্লিয়ার কথা তার মানে দেখো এটা কয় নাম্বার পর্যায় এই যে 1 2 3 আছে তার মানে তার পর্যায় কত বলো 3 আর আমি যদি গ্রুপের কথা বলি ইলেকট্রন যদি s আর p অরবিটালে প্রবেশ করে কত যোগ করতে হয় বলো তো 10 যোগ করতে হয় তার মানে 2 + 5 7 = কত 17 তার মানে 3 নাম্বার পর্যায়ে এবং কত নাম্বার গ্রুপ 17 নাম্বার গ্রুপ ক্লিয়ার দেখো তারপরে বলছে বোরন কোন গ্রুপের মৌল কার কথা বলছে বোরন পারমাণবিক সংখ্যা কত বলো তো 5 ইলেকট্রন বিন্যাস কত 1s2 2s2 2p কত বলো তো 1 তাহলে ইলেকট্রন কোন অরবিটালে সর্বশেষ কক্ষপথ কি আছে srp থাকলে তার সাথে কত যোগ করতে হয় 10 তার মানে 2 আর 1 কত 3 3 আর 10 কত 13 তার মানে কত নাম্বার গ্রুপে অবস্থান করে 13 নাম্বার গ্রুপে অবস্থান করে ঠিক আছে দেখো এরপরের কোশ্চেনটা একটু এটা একটা ক্রিটিক্যাল একটা কোশ্চেন একটু বুঝতে হবে এটা যে তৃতীয় পর্যায়ে 16 নম্বর শ্রেণীর মৌলটির উত্তেজিত অবস্থায় তীব্রতা শক্তি স্তরে সর্বোচ্চ কয়টা কি ইলেকট্রন থাকতে পারে বলো তো বেজোর ইলেকট্রন থাকতে পারে তার মানে কি 3 নাম্বার পর্যায়ে 16 নাম্বার গ্রুপ কার কথা বলা হয়েছে বলো সালফারের কথা বলা হয়েছে ঠিক আছে তাহলে সালফারের ইলেকট্রন বিন্যাসটা আমরা কি জানি বলো 1s2 2s2 কত বলো 2p কত 6 তারপরে 3s2 3p কত বলো 4 কিন্তু এখন আমরা জানি কি p
পি এর জন্য অরবিটাল কয়টা হয় তিনটা তার মানে আমরা বলি কি 3px 3py 3p কত বলো তো z চারটা ইলেকট্রন মানে এখানে একটা এখানে একটা এখানে একটা যেহেতু এখানে 4 আছে এখানে কয়টা ইলেকট্রন থাকবে দুইটা তার মানে এই ক্ষেত্রে বেজোর ইলেকট্রন কয়টা আছে বলো তো দুইটা কিন্তু এখানে কি বলছে উত্তেজিত অবস্থায় তার মানে কি কোন মৌলগুলোকে যখন আমরা উত্তেজিত করি তখন ইলেকট্রনগুলো মূলত এই যে কন্ডিশনটা আছে এটাকে বলে গ্রাউন্ড স্টেটে যেভাবে থাকে ইলেকট্রনগুলো উত্তেজিত অবস্থায় কিন্তু এভাবে থাকে না তখন তাদের কি পরিবর্তন হয় আর বোরের পরমাণু মডেল থেকে পড়ছি আমরা যে ইলেকট্রন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে গেলে শক্তির কি হয় বলতো শোষণ হয় তার মানে এটাকে যদি আমি উত্তেজিত করি তখন কি হবে যে আমরা জানি n এর মানটা যদি 3 হয় n এর মানটা কত হয় বলো 0 1 2 0 এর জন্য s অরবিটাল 1 এর জন্য p 2 এর জন্য কত বলো তো d তার মানে যেহেতু 3s আছে তার মানে এখানে কি আছে বলো তো d অরবিটাল আছে ঠিক আছে d অরবিটাল কোন অবস্থায় আছে শূন্য অবস্থায় আছে যদি আমি উত্তেজিত করি তখন হবে কি দেখো 3s2 3px 3py 3p কত z ঠিক আছে 3dxy মানে এই যে 3px এর যে দুইটা ইলেকট্রন ছিল এইখান থেকে একটা ইলেকট্রন কোথায় চলে যাবে 3dxy এ তার মানে দেখো কয়টা ইলেকট্রন হইলো বলো তো চারটা কিন্তু এখানে কি আছে 3s এটাকে যদি আমি আবার উত্তেজিত করি তখন এই 3s থেকে একটা ইলেকট্রন জানো কোথায় চলে যাবে 3px 3py 3pz 3dxy এবং 3d কত বলো তো yz এখানে একটা ইলেকট্রন গেল তার মানে তুমি একটু খেয়াল করে দেখো এখানে কয়টা বেজোর ইলেকট্রন পাইলাম আমরা 6টা তার মানে आंसर হবে কত 6 ঠিক আছে এই উত্তেজিত মৌলের ইলেকট্রন বিন্যাসের উপর আমি কি করব তোমাদেরকে একটা ক্লাস দেওয়ার চেষ্টা করব যাতে এই কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার হয়ে যায় দেখো পর্যায় সারণীতে ভ্যানাডিয়াম মৌলটির অবস্থান নির্ণয় করো তাহলে আমি ভ্যানাডিয়াম মৌলটার যদি অবস্থান নির্ণয় করি ওর ইলেকট্রন বিন্যাস হবে কত 1s2 2s2 2p কত 6 3s2 3p কত 6 4s2 20 তার মানে 3d কত হইল বলো তো 3 তার মানে পর্যায় কত 4 নাম্বার পর্যায় এবং SRT থাকলে কি করতে হয় যোগ করতে হয় তার মানে পর্যায় 4 এবং গ্রুপ কত বলো তো 5 ঠিক আছে বলছে চতুর্থ পর্যায়ের মৌল কোনটা এটা 3 নাম্বার পর্যায় এটা 3 নাম্বার পর্যায় তার মানে চতুর্থ পর্যায়ের মৌল কি বলো তো ক্রোমিয়াম ঠিক আছে তাহলে এটার आंसर হবে কি বলো ক্রোমিয়াম এই দুইটা কি বলো তো তৃতীয় পর্যায়ের মৌল যেহেতু আমি आंसर পেয়ে গেছি ক্লিয়ার কথা আচ্ছা দেখো এই মৌলটির পারমাণবিক সংখ্যা 26 হইলে মৌলটির অবস্থান কোথায় তার মানে 26 মানে এটা কার কথা বলছে বলো তো আয়রন আমি যদি সংক্ষেপে তার ইলেকট্রন বিন্যাস করি আর্গন 4s2 3d কত হইলো বলো তো 6 না তার মানে সর্বশেষ শক্তি স্তর কত 4 তার মানে ওর পর্যায় কত 4 আর s আর d অরবিটালে যদি ইলেকট্রন প্রবেশ করে দুইটা কি করতে হয় যোগ করতে হয় তার মানে 4 নাম্বার পর্যায় এবং কত নাম্বার গ্রুপ 8 নাম্বার গ্রুপ ক্লিয়ার আচ্ছা আমি আরেকটু সামনের দিকে যাওয়ার আগে তোমাদের কমেন্টস গুলো আরেকটু দেখে নিব কারণ কোনো প্রবলেম বা কোনো কনফিউশন আছে কিনা আচ্ছা কারো কোনো কমেন্টস নেই আচ্ছা আমি শুরু করতেছি হ্যাঁ আচ্ছা খেয়াল করো তারপরের কোশ্চেনটা যদি যাই আমি 24 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলটির অবস্থান পর্যায় সারণীর কোন গ্রুপে তার মানে 24 বলতে কি বলতো কার কথা বোঝানো হয়েছে ক্রোমিয়াম আমি যদি তার ইলেকট্রন বিন্যাসটা করি তার মানে হবে কি আর্গন 18 তারপরে কত বলতো এটা 4s2 3d4 কিন্তু হবে কত 4s1 3d কত বলতো 5 আর s আর d তে যদি প্রবেশ করে এই দুইটা কি করতে হয় যোগ করতে হয় তার মানে 1 + 5 ইকুয়াল টু কত নাম্বার গ্রুপে বলো 6 নাম্বার গ্রুপ ঠিক আছে আয়রন পর্যায় সারণীর কোন পর্যায়ে অবস্থিত কিছুক্ষণ আগে দেখাইলাম কত বলতো 4 নাম্বার পর্যায় কেন এই যে আর্গন 18 তারপরে হচ্ছে 4s2 3d কত 6 ক্লিয়ার পর্যায় কত 4 নিকেল পর্যায় সারণীর কোন গ্রুপে অবস্থিত নিকেলের পারমাণবিক সংখ্যা কত জানি আমরা 28 তার মানে ইলেকট্রন বিন্যাস হবে আর্গন 18 4s2 3d কত বলতো 8 s আর d তে প্রবেশ করলে দুইটা কি করতে হয় যোগ করতে হয় তার মানে 2 + 8 ইকুয়াল টু কত বলতো 10 তার মানে নিকেল পর্যায় সারণী কোন নাম্বার গ্রুপে অবস্থিত 10 নম্বর পর্যায় সারণীর মূল ভিত্তি কি পর্যায় সারণীর মূল ভিত্তি হচ্ছে কি বলতো ইলেকট্রন বিন্যাস কেন ইলেকট্রন বিন্যাস পর্যায় সারণীর মূল ভিত্তি অনেকগুলা কারণ আছে এই ইলেকট্রন বিন্যাসের সাহায্যে মৌলের কি নির্ণয় করা যায় পর্যায় এবং গ্রুপ নির্ণয় করা যায় যে সকল মৌলের সর্বশেষ কক্ষপথে 1 2 3টা ইলেকট্রন থাকে তাদেরকে ধাতু বলি ধাতুগুলা ইলেকট্রন ছেড়ে কিসে পরিণত হয় ক্যাটায়নে পরিণত হয় অধাতুগুলা কি অ্যানায়নে পরিণত হয় এগুলো আমরা কি দেখে বুঝতে পারি সবকিছু কিন্তু আমরা ইলেকট্রন বিন্যাস দেখে বুঝতে পারি এইজন্য ইলেকট্রন বিন্যাসই হচ্ছে কি পর্যায় সারণীর কি বলতো মূল ভিত্তি দেখো ক্রোমিয়াম 3+ আয়নে কতগুলা কি থাকে ইলেকট্রন থাকে নরমালি ক্রোমিয়ামের পারমাণবিক সংখ্যা কত 24 কিন্তু সে কয়টা ইলেকট্রন ত্যাগ করছে বলো 3টা তার মানে 3 মাইনাস যাবে তার মানে ইলেকট্রন সংখ্যা কতগুলো আছে 21টা বলছে কোন মৌলটির ধাতব ধর্ম কি বেশি আমরা কি পড়ছি বলতো ধাতব ধর্ম বাম দিক থেকে ডান দিকে যদি যায় সেই ক্ষেত্রে ধাতব ধর্ম কি পায় হ্রাস পায় এবং উপর থেকে নিচের দিকে গেলে কি পায় বলতো বৃদ্ধি পায় কি কি আছে সোডিয়াম ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম পটাশিয়াম দেখো সোডিয়াম পটাশিয়াম একই গ্রুপে অবস্থান করে
আবার দেখো ম্যাগনেসিয়াম ক্যালসিয়ামও কি অবস্থান করে, তার মানে এই যে দেখো বাম দিক থেকে ডান দিকে গেলে কমবে, উপর থেকে নিচের দিকে গেলে কি বাড়বে, তার মানে কার ধাতব ধর্ম সবচেয়ে বেশি, অ্যান্সার হবে কি বলো, পটাশিয়াম। ক্লিয়ার আশা করি। আচ্ছা দেখো কোন ক্যাটায়নটির আকার সবচেয়ে কি ছোট, একটু ক্রিটিক্যাল কোশ্চেন। দেখো সোডিয়াম আছে, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, তারপরে কি বলতো অ্যালুমিনিয়াম। এখন দেখো এই পটাশিয়ামের ক্ষেত্রে যদি খেয়াল করি এখানে ইলেকট্রন আছে কয়টা বলতো, 18টা কিন্তু। আর এই প্রত্যেকটার ক্ষেত্রে ইলেকট্রন সংখ্যা কত আছে বলতো, 10। এগুলাকে আমরা কি বলতে পারি, ওই তিনটাকে আইসি ইলেকট্রনিক্স কি বলতে পারি, ক্যাটায়ন বলতে পারি। তার মানে ওর আকারটা কি সবচেয়ে কি হবে বলতো, বড় হবে। বাকি তিনটার ক্ষেত্রে একটু খেয়াল করো, ইলেকট্রন সংখ্যা 10 হলেও আমার এটার ক্ষেত্রে মনে রাখতে হবে প্রোটন সংখ্যা যার বেশি হবে ওর কি হবে বলতো, নিউক্লিয়াসের সাথে তার ইলেকট্রনের আকর্ষণটা কি হবে বলতো, বেশি হবে। আর ইলেকট্রনের সাথে যদি নিউক্লিয়াসের আকর্ষণটা বেশি হয় সেই ক্ষেত্রে পরমাণুর আকারটা কি হয় বলতো, ছোট হয়। তাহলে আকার সবচেয়ে ছোট হবে কার বলতো, অ্যালুমিনিয়াম 3+। এই আকার বড় ছোটর উপরে আমি কি করবো, তোমাদেরকে একটা ক্লাস দেওয়ার চেষ্টা করবো যাতে এই কনফিউশন গুলো তোমাদের কি যাতে না হয়। আর দেখো কোন মৌলটির আয়নীকরণ শক্তির মান সবচেয়ে বেশি, আয়নীকরণ শক্তি বা আয়োনাইজেশন এনার্জি বাম দিক থেকে ডান দিকে গেলে কি হয়, বাড়ে, এবং উপর থেকে নিচের দিকে গেলে কি বলতো, কমে। কি কি আছে বলো, নাইট্রোজেন, ফসফরাস আছে, আচ্ছা একই গ্রুপে। তারপরে কি বলতো, ফ্লোরিন, ক্লোরিন। তার মানে আমি কি বলবো, বাম দিক থেকে ডান দিকে গেলে বাড়ে, উপর থেকে নিচের দিকে গেলে কি কমে। তার মানে সবচেয়ে বেশি কার হবে বলো, আয়নীকরণ শক্তির মান কার হবে, ফ্লোরিনের। দেখো কোন মৌলটির আয়নীকরণ শক্তি বেশি, একই রকম কথা। কি আছে, সোডিয়াম, পটাশিয়াম, দুইটা কি করে একই গ্রুপে অবস্থান করে। এখানে আছে কি বলো, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, যথারীতি একই কথা, বাম দিক থেকে ডান দিকে গেলে বাড়ে, উপর থেকে নিচের দিকে গেলে কি কমে। ঠিক আছে, তার মানে এই দুইটা কম, ঠিক আছে না, আবার এইটা কম, এইটা বেশি, তার মানে সবচেয়ে বেশি কার হবে, ম্যাগনেসিয়ামের। দেখো তারপরের কোশ্চেন, নিচের কোন মৌলটির ইলেকট্রন শক্তি কি বলতো সবচেয়ে কম। দেখো এখানে কিন্তু 2 নাম্বার গ্রুপের কথা বলছে, ঠিক আছে, কয় নাম্বার গ্রুপ, 2 নাম্বার গ্রুপ। কি আছে বলতো, আমরা এইভাবে সংক্ষেপে মনে রাখতে পারি, হ্যাঁ, বিরিয়ানি, মুগলাই, কাবাব সরিয়ে তারপরে কি বলতো বাটিতে কি রাখো। এখন একটু খেয়াল করো এখানে কার কথা বলছে, ইলেকট্রন শক্তি। ইলেকট্রন শক্তি বা ইলেকট্রন এফিনিটির ব্যাপারটাও সেম, বাম দিক থেকে ডান দিকে গেলে বাড়ে, উপর থেকে নিচের দিকে গেলে কি বলতো কমে। তার মানে সবার নিচে কি অবস্থিত, আরে, ঠিক আছে, রেডিয়াম। তার মানে এটার ক্ষেত্রে কি হবে বলতো, ওর ইলেকট্রন শক্তি সবচেয়ে কম হবে। বলছে যে নিচের কোন মৌলটির তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে কি বলতো বেশি। তাহলে তড়িৎ ঋণাত্মকতার ব্যাপারটাও বলছে, যতই বাম দিক থেকে ডান দিকে যাবো ততই তড়িৎ ঋণাত্মকতার মান বাড়ে। ক্লিয়ার কথা, যতই বাম দিক থেকে ডান দিকে যাই ততই তড়িৎ ঋণাত্মকতার মান কি হয়, বাড়ে। দেখো ম্যাগনেসিয়াম, তার নিচে কি আছে, ক্যালসিয়াম, তারপরে কি অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস। এই যে দেখো অ্যালুমিনিয়াম কিন্তু এখানে দেওয়াই আছে, তারপরে সিলিকন, ফসফরাস, সালফার, তারপরে কি ক্লোরিন। তার মানে কি ক্লোরিনটা কি সর্বডানে অবস্থিত। তার মানে বাম দিক থেকে ডান দিকে গেলে তড়িৎ ঋণাত্মকতার মানটা কি বাড়বে, তার মানে কারটা বেশি হবে, ক্লোরিন বেশি হবে। ক্লিয়ার। বলছে নিচের কোন মৌলদ্বয় হ্যালোজেন গ্রুপের ধর্ম প্রদর্শন করে। হ্যালোজেন গ্রুপ আমরা কত নাম্বার গ্রুপকে বলি বলো, 17 নাম্বার গ্রুপ। কয়টা মৌল আছে, 7টা মৌল আছে। কি কি আছে, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, তারপরে কি অ্যাসিটিন, তারপরে কি বলতো টেলিসেন। এর মধ্যে এই যে 4টা আছে এই 4টা আমরা কি করতে পারি, লবণ হিসাবে কি করতে পারি, ব্যাখ্যা করতে পারি। পরীক্ষায় মাঝে মধ্যে আসে হ্যালোজেন শব্দের অর্থ কি, হ্যালোজেন শব্দের অর্থ কি, সামুদ্রিক কি লবণ উৎপাদনকারী, এবং এগুলাকে কমন একটা সিম্বল দ্বারা আমরা প্রকাশ করতে পারি যেটা কি বলতো এক্স। তাহলে এখানে হ্যালোজেন কে, ফ্লোরিন আর কে, ক্লোরিন। ক্লিয়ার। আচ্ছা দেখো ক্ষার ধাতু সমূহের সর্ববহিষ্ঠ স্তরে ইলেকট্রন সংখ্যা কত। ক্ষার ধাতু কি পর্যায় সারণীতে যে 1 নাম্বার গ্রুপ আছে এগুলাকে আমরা কি বলি বলতো, ক্ষার ধাতু বা অ্যালকালি মেটালস বলি। কেন ক্ষার ধাতু বলি, কারণ এগুলা পানির সাথে বিক্রিয়া করে কি, যেমন সোডিয়ামের সাথে যদি আমি পানির যদি ভাঙি তার মানে H+ OH- এখানে কি উৎপন্ন হবে, সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস কোন গ্যাস নির্গত করবে, হাইড্রোজেন। তাহলে সোডিয়ামের যদি তুমি ইলেকট্রন বিন্যাস দেখো হবে কি 1s2 2s2 2p কত 6 3s1। তার মানে সর্ববহিষ্ঠ স্তরে কয়টা ইলেকট্রন থাকে, একটা। নিচে কোনটা, মুদ্রা ধাতু। কত নাম্বার গ্রুপকে মুদ্রা ধাতু বলে, 11 নাম্বার গ্রুপ। কত নাম্বার গ্রুপ, 11 নাম্বার গ্রুপকে কয়েন মেটালস বা কি বলে, মুদ্রা ধাতু বলে। ঠিক আছে, কি কি আছে বই এক্সাম্পল আছে, কপার, তারপরে হচ্ছে কি সিলভার, তারপরে কি বলতো গোল্ড। এগুলাকে কি বলে, মুদ্রা ধাতু। आंसर হবে কি গোল্ড। এইউ গোল্ড কোন ভাষা থেকে আসছে, ল্যাটিন ভাষা থেকে। আমি তৃতীয় অধ্যায়ের ক্লাসে ডিসকাস করছি, এবং ল্যাটিন নামটা কি বলতো, অরাম কিন্তু। ঠিক আছে, বলছে নিচের কোন মৌল রঙিন যৌগ তৈরিতে ব্যবহৃত হয়। রঙিন যৌগ কোনগুলা তৈরি করে, অবস্থান্তর মৌল তৈরি করে। কে তৈরি করে, অবস্থান্তর মৌল। তোমাদের বইয়ে অবস্থান্তর মৌলটা এত লিমিটেড করে দেওয়া আছে যেটাতে আসলে অবস্থান্তর মৌলটা ঠিকঠাক কি হয় না, বোঝা যায় না। এই অবস্থান্তর মৌলের উপর কি করছে, আমি একটা ক্লাস দিচ্ছি যেটা তোমাদের আমাদের পেসমেকারের যে ইউটিউব যে চ্যানেল আছে ওইখানে কিন্তু তোমরা ক্লাসটা পেয়ে যাবে। ওই ক্লাসটা একটু দেখে নিবা, তাহলে অবস্থান্তর মৌল সম্পর্কে তোমাদের আর কি কোনো কনফিউশন থাকবে না। ঠিক আছে, দেখো তাহলে কোন রঙিন যৌগ তৈরিতে ব্যবহৃত হয়, তার মানে কি হবে, আয়রন।
সে কেন একটু অবস্থান্তর মূল? আমরা জানি কি অবস্থান্তর মূলের সংখ্যাটা কি জানি, যে তার সুস্থিত বা স্থিতিশীল আয়নে ডি অরবিটাল ইলেকট্রন দ্বারা অপূর্ণ থাকে। তাহলে আয়রন যদি দুইটা ইলেকট্রন ছাড়ে সেই ক্ষেত্রে তার ইলেকট্রন বিন্যাসটা হয় কি আর্গন এনে কত হবে 3d কত হলো 6, আর সে যদি তিনটা ইলেকট্রন ছাড়ে তখন কি হয় বলো, আর্গন 3d কত হইতাছে বলো তো 5। তার মানে আমি কি দেখতাছি ওর সুস্থিত বা স্থিতিশীল আয়নে ডি অরবিটাল ইলেকট্রন দ্বারা কি আছে বলো তো অপূর্ণ আছে, d1 থেকে d9 আছে। এই জন্য সে কি অবস্থান্তর মূল। আর অবস্থান্তর মূলের কয়টা বৈশিষ্ট্য আছে? 5টা বৈশিষ্ট্য। কয়টা? 5টা। পরিবর্তনশীল জারণ মান প্রদর্শন করে, রঙিন যৌগ গঠন করে, জটিল যৌগ গঠন করে, প্রভাবক হিসাবে কাজ করে, এবং ওরা কি ধর্ম শো করে? প্যারাচুম্বকীয় ধর্ম শো করে। ক্লিয়ার? আচ্ছা, আমি আরেকটু সামনের দিকে যাব, তার আগে তোমাদের কমেন্টস গুলো আমি একটু দেখে নিব, কারো কোনো প্রবলেম আছে কিনা। প্রবলেম থাকলে একটু আমাকে ইনফর্ম করতে পারো, আমি তোমাদের প্রবলেম গুলো সলভ করার কি করব চেষ্টা করব। আচ্ছা, আশা করি কারো কোনো প্রবলেম হচ্ছে না। যদি কারো কোনো প্রবলেম হয় জাস্ট আমাকে ইনফর্ম করলেই হবে, আমি কি করব তোমাদের প্রবলেম গুলো সলভ করার চেষ্টা করব। ঠিক আছে? কারো কোনো প্রবলেম হলে জাস্ট আমাকে একটু ইনফর্ম করবো, আমি তোমাদের প্রবলেম গুলো সলভ করার চেষ্টা করব। আচ্ছা, চলো আমরা একটু সামনের দিকে যাই। দেখো, তারপরের স্লাইডে যদি আমি যাই, পর্যায় সারণীতে মুদ্রা ধাতুর অবস্থান কত নাম্বার গ্রুপ? একটু আগে পড়ে আসছি, মুদ্রা ধাতু বা কয়েন মেটালস কত নাম্বার গ্রুপ? 11 নাম্বার গ্রুপ। কে কে থাকে? কপার, সিলভার, গোল্ড। অবস্থান্তর মৌল কি? অবস্থান্তর মৌল কি? দেখো, স্ক্যান্ডিয়াম কি হয় না? অবস্থান্তর মৌল হয় না। কেন? কারণ তার সুস্থিত আয়নে ডি কত হয়? 0 হয়। দেখো, জিঙ্ক তার সুস্থিত আয়নে ডি অরবিটাল থেকে পূর্ণ হয়ে যায়, d10 হয়ে যায়। এটার ক্ষেত্রে হয় কত? ডি কত? 0। এই ক্যালসিয়ামটা এস ব্লক মৌল। অবস্থান্তর মৌল শুধুমাত্র কার ক্ষেত্রে আসে? ডি ব্লক মৌলের ক্ষেত্রে। তার মানে অ্যানসারটা হবে কি? আয়রন। একটু আগে আমি ব্যাখ্যা দিয়ে আসছি। কোন পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলগুলা এক পরমাণু? যেমন দেখো 8। 8 মানে কি? অক্সিজেন। অক্সিজেন কি পরমাণু? 16 কি বলতো? সালফার। সালফার একটা অণুতে সর্বোচ্চ কয়টা পরমাণু থাকতে পারে? 8টা। 17 পারমাণবিক সংখ্যা মানে কি? ক্লোরিন। এটা কি দ্বিপরমাণু? তার মানে কি এটা হবে 54। কেন 54? কারণ এটা কি একটা নিষ্ক্রিয় মৌল। ক্লিয়ার কথা? আমরা জানি কি নিষ্ক্রিয় মৌলগুলা কি কি আছে? হিলিয়াম, নিয়ন, তারপরে কি আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, তারপরে কি অর্গানাইজেশন। তার মানে এখানে অ্যানসার হবে কি? জেনন। ক্লিয়ার কথা? যেটাকে আমরা এক্সি দ্বারা প্রকাশ করি। দেখো, চুনের পানিতে কার্বন ডাই অক্সাইড চালনা করলে কোনটির সাদা পদক্ষেপ করবে? দেখো, চুনের পানি মানে কি? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাথে আমি কারে চালনা করব? কার্বন ডাই অক্সাইড গ্যাস। তাহলে উৎপন্ন হবে কি বলতো? ক্যালসিয়াম কার্বনেট। তাহলে কার সাথে পদক্ষেপ করবে? ক্যালসিয়াম কার্বনেটের। চলো আরেকটু সামনের দিকে যাই। দেখো, এখানে কি বলা আছে? ক্যালসিয়াম এবং জিঙ্কের ক্ষেত্রে তার যোজনী কত? 1। হ্যাঁ, ক্যালসিয়ামের সর্বশেষ কক্ষপথটা কত? 4s2। ওর ক্ষেত্রেও কি বলতো? 4s2। আমরা কত বলি? 3d কত বলতো? 10। তার মানে দুইজনের যোজনী 1। গ্রুপ 1 না, গ্রুপ 1 না। ক্লিয়ার কথা? গ্রুপ কি বলতো? ভিন্ন হচ্ছে 2 নাম্বার গ্রুপ। ক্যালসিয়াম 2 নাম্বার গ্রুপ। আর আমি জিঙ্কের কথা যদি বলি, এটা কত নাম্বার গ্রুপ? 12 নাম্বার গ্রুপ। পর্যায়ে কি? হ্যাঁ, দুইজনই কোন পর্যায়ে অবস্থিত? 4 নাম্বার পর্যায়ে। তাহলে অ্যানসার হবে কত? 1 আর কত? 3। দেখো, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, তার মানে এখানে কি আছে? সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন। কি বলা আছে? যে পর্যায়টিতে বাম দিক থেকে ডান দিকে গেলে পারমাণবিক আকার বৃদ্ধি পায়। কথাটা ভুল। যতই বাম দিক থেকে ডান দিকে যায় ততই একটা করে ইলেকট্রন বাড়ে, নিউক্লিয়াসে প্রোটন বাড়ে, আকর্ষণ বেশি হয়, পরমাণুর আকার বা পারমাণবিক ব্যাসার্ধ কি হয়? ছোট হয়। এক্স এবং ওয়াই মৌল দ্বারা গঠিত যৌগ কি? সমযোজী। তার মানে সিলিকন এবং ক্লোরিন। হ্যাঁ, যদি SiCl4 সিলিকন টেট্রাক্লোরাইড তৈরি করে, এটা কি যৌগ? সমযোজী যৌগ। ওয়াই মৌলটার আয়নীকরণ শক্তি বেশি। যতই বাম দিক থেকে ডান দিকে যায় আয়নীকরণ শক্তির মান কি হয়? বাড়ে। তার মানে অ্যানসার কত? 2, 3। দেখো, অবস্থান্তর মৌলের ক্ষেত্রে বৈশিষ্ট্য, একটু আগে বৈশিষ্ট্যগুলো বলে আসছি। কয়টা বৈশিষ্ট্য? 5টা। পরিবর্তনশীল জারণ মান, রঙিন যৌগ, জটিল যৌগ, প্রভাবক এবং কি প্যারাচুম্বকীয় ধর্ম। দেখো, নিজস্ব বর্ণ আছে। সত্য কথা। গঠিত যৌগগুলোকে আয়নিক এবং পরিবর্তনশীল যোজ্যতা কি করে বলতো? প্রদর্শন করে। তার মানে অ্যানসার হবে কত? 1, 2 কত? 3। দেখো, এক্স এত এত মৌলটির একটা পরমাণুর ভর উদ্দীপকের মৌলটির পর্যায় সারণীর কোন গ্রুপে অবস্থিত? আচ্ছা, দেখো, এখন মৌলের একটা পরমাণুর ভর দেওয়া আছে। এগুলো কিন্তু আমি তৃতীয় অধ্যায়ের ক্লাসে তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তাহলে আমাকে কি ভর বের করতে হবে বলো? আপেক্ষিক পারমাণবিক ভর। আমি যদি আপেক্ষিক পারমাণবিক ভর বের করি, উপরে কি থাকে? মৌলের একটা পরমাণুর ভর কত আছে? 1.054
ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 22 নিচে কত একটা কার্বন 12 আইসোটোপের 12 ভাগের 1 অংশের মান আমি ভাগ করলে आंसरটা আসলে পেয়ে যাব আচ্ছা করতেছি এটা 054 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস কত 22 ভাগ করতে হবে কত দ্বারা 1.66 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস কত 24 সেই ক্ষেত্রে কত আসতেছে আমার হ্যাঁ 63 কত 49 মানে 63.50 তার মানে কার কথা বলছে বলো তো কপার আর কপারের সর্বশেষ শক্তি স্তর ইলেকট্রন বিন্যাস কি হয় 4s1 3d কত 10 বলছে কোন গ্রুপে অবস্থিত তার মানে কত নাম্বার গ্রুপ 11 নাম্বার গ্রুপ সুন্দর কোশ্চেন আসতে পারে পরীক্ষায় x মৌলটির ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ উপশক্তি স্তরে তার মানে সর্বশেষ উপশক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকে এখন দেখো সর্বশেষ তুমি যদি সাজিয়ে লেখো তার মানে কত 3d 10 তারপরে কি হইছে বলো তো 4s কতন তার মানে সর্বশেষ উপশক্তি স্তরে কয়টা ইলেকট্রন আছে একটা ইলেকট্রন ক্লিয়ার এটা আচ্ছা দেখো তারপরে আরেকটা বলা আছে আচ্ছা অক্সিজেন ঠিক আছে এখানে কি আছে অক্সিজেন তার মানে ফ্লোরিন ক্লোরিন আর অক্সিজেনের নিচে কি থাকবে বলো তো সালফার থাকবে বলছে কোনটি তড়িৎ ঋণাত্মক মৌল তার মানে তড়িৎ ঋণাত্মকতা বা ইলেকট্রোনেগেটিভিটি বাম দিক থেকে ডান দিকে গেলে বাড়ে উপর থেকে নিচের দিকে গেলে কি বলতো কমে তার মানে কে তড়িৎ ঋণাত্মক মৌল বলতো জি কিন্তু এবং এসি এর ক্ষেত্রে জি এর আকারটা কি বলতো ছোট প্রথম কথা বলছে জি এর আকারটা ছোট হয় যতই বাম দিক থেকে ডান দিকে যায় আকারটা কি হয় বলতো কমে এর অধাতব ধর্ম বেশি এ কোন দিকে আছে বলতো বাম দিকে আছে মূলত বাম দিক থেকে ডান দিকে গেলে কি অধাতব ধর্ম কি বাড়ে তার মানে কি ওর অধাতব ধর্ম ওর তুলনায় কি বলতো কম ক্লোরিনেরটা বেশি তার মানে এই কথাটা কি বলতো ভুল আর এ অপেক্ষা ক্লোরিনের মানে এই যে সালফার অপেক্ষা ক্লোরিনের আয়নীকরণ শক্তি বেশি এই কথাটা কি সত্য তার মানে অ্যানসার কত 1 আর কত 3 ঠিক আছে দেখো উদ্দীপকের ওয়াই মৌলটির পর্যায় সারণী কোন গ্রুপে অবস্থিত দেখো কার্বন এখানে কি দেওয়া আছে বলতো সালফার তার উপরে কি থাকবে বলতো অক্সিজেন তার মানে ওয়াই মৌলটি কার কথা বলছে অক্সিজেন অক্সিজেনের ক্ষেত্রে আমরা কি জানি বলি ইলেকট্রন বিন্যাস কি 1s2 2s2 2p কত বলতো অক্সিজেনের পারমাণবিক সংখ্যা কত 2p কত 4 না তার মানে s আর p থাকলে কত 10 যোগ করতে হয় তার মানে কত 6 আর 10 কত 16 XY Z মৌলগুলোর ক্ষেত্রে Z পরমাণুর আকার সবচেয়ে বড় হ্যাঁ উপর থেকে নিচের দিকে গেলে আকারের মানটা কি হয় বাড়ে এটা সত্য কথা দেখো X এর আয়নীকরণ শক্তি Z অপেক্ষা বেশি দেখো এই X এর আয়নীকরণ শক্তি Z অপেক্ষা বেশি হ্যাঁ উপর থেকে নিচের দিকে গেলে আয়নীকরণ শক্তির মানটা কি বলতো কমে তার মানে কি X এরটা বেশি Z এরটা কি বলতো কম Y এর অধাতব ধর্ম কি বলতো সবচেয়ে বেশি বাম দিক থেকে ডান দিকে গেলে কি অধাতব ধর্ম কি হয় বাড়ে তার মানে এটা সঠিক অ্যানসার হবে কত 1 2 কত 3 ঠিক আছে দেখো বিজ্ঞানী ডুবেরাইনার কোন গ্রুপের মৌল সমূহকে প্রথম ত্রয়ী মৌল হিসেবে নিয়েছিল তার মানে কোন গ্রুপের মৌল প্রথম ত্রয়ী মৌল ছিল কিন্তু ক্লোরিন ব্রোমিন আয়োডিন কোনটা ছিল বলো ক্লোরিন ব্রোমিন আয়োডিন ওরা কত নাম্বার গ্রুপে অবস্থান করে 17 নাম্বার গ্রুপে এগুলাকে কি বলে হ্যালোজেন তার মানে গ্রুপ কত হবে 17 ল্যাবয়েসে কতটি মৌল নিয়ে পর্যায় সারণী তৈরি করেছিল ল্যাবয়েসে কতটি মৌল নেয়া 33টি ল্যাবয়েসে কতগুলা মৌল 33টি 63 যদি বলে কার কথা বিজ্ঞানী মেন্ডেলিভ 63 আবিষ্কৃত এবং 4টা কি বলতো অনাবিষ্কৃত মৌল ঠিক আছে 67টাও ক্ষেত্রে মেন্ডেলিভ 63 প্লাস কত বলতো 4 ক্লিয়ার কথা তাহলে এই ব্যাপারগুলো একটু কি করতে হবে মাথায় রাখতে হবে আচ্ছা দেখো আমি আরেকটু তোমাদের কমেন্টসটা পড়ে তারপরে আবার ক্লাসে ফিরবো কারো কোনো বুঝতে কোনো প্রবলেম হচ্ছে কিনা বা কোনো প্রবলেম হইলে আমাকে ইনফর্ম করতে পারো আমি তোমাদের প্রবলেমটা সলভ করার ট্রাই করব আর আগামীকালকে কিন্তু যেহেতু আমি চতুর্থ অধ্যায়ের উপর 2টা ক্লাস নিয়েছি গতকালকে সিকিউ ক্লাস আজকে কি এমসিকিউ ক্লাস কালকে এটার উপর কি হবে একটা পরীক্ষা হবে আশা করি এই পরীক্ষাটাতে সবাই তোমরা কি করবে অ্যাটেন্ড করবে 20 মার্কের একটা এমসিকিউ পরীক্ষা হবে তোমাদের আর আগামীকালকেও কিন্তু আমি একটা ক্লাস নেব হয়তো বা কি করব এটা পঞ্চম অধ্যায়ের উপর এমসিকিউ এর ক্লাস নেওয়ার চেষ্টা করব আর তোমাদেরকে একটা অ্যানাউন্সমেন্ট তো আমি অনেক আগে দিয়েছি যে আমাদের পেসমেকারের পরিবারের পক্ষ থেকে কি তোমাদের নেক্সট মান্থে হয়তো বা তোমাদের জন্য কি এসএসসি 26 বা 27 ব্যাচের জন্য কি একটা কেমিস্ট্রি কোর্স আসতে পারে ঠিক আছে অনলাইন কেমিস্ট্রি কোর্স এর ব্যাপারে আপডেট পাওয়ার জন্য তোমরা সবাই পেসমেকারের ফেসবুক গ্রুপ বা যে পেসমেকারের যে পেজ আছে এটাতে কি করবে একটু চোখ রাখবা আর আমাদের পেসমেকারের ইউটিউব চ্যানেল আছে এখানে কিন্তু আমরা প্রতিনিয়তই কি করতেছি এসএসসি এসএসসি বা এডমিশনের উপরে কি করতেছি বিভিন্ন রকম বিভিন্ন টপিকের ক্লাস দিতেছি তাহলে ওই ইউটিউব যে চ্যানেলটা আছে এটা সবাই কি করবে একটু সাবস্ক্রাইব করে রাখবা তাই এবার বিদিন বলতেছে বস ধন্যবাদ ভাইয়া মিস করি তোমাদেরকে দেখো
আমরা এরপরের কোশ্চেনটা শুরু করি। দেখো, পারমাণবিক ভরের পরিবর্তে পারমাণবিক সংখ্যার ভিত্তিতে মৌলসমূহকে সাজানো হয়, এটি কে বলছিল বলতো? বিজ্ঞানী কি? হেনরি মুসলে। কত সালে বলছিল? 1913 সালে। 1913 সালে সে কি আবিষ্কার করছিল বলতো? পারমাণবিক সংখ্যা আবিষ্কার করছিল। এবং তার পর্যায় সূত্রের মূল কথাটা কি বলতো? পারমাণবিক সংখ্যা। কিন্তু দেখো, কোন গ্রুপে এবং পর্যায়ে মৌলের সংখ্যা কি বলতো সমান? খুবই সুন্দর কোশ্চেন এবং স্মার্ট কোশ্চেন। দেখো, আমরা জানি কি 6 নাম্বার পর্যায়ে মৌল কয়টা আছে বলতো? 32টা। আবার 3 নাম্বার গ্রুপে মৌল কয়টা জানি বলতো? 32টা। সরি, তাহলে অ্যান্সার হবে কত বলতো? পর্যায় 6, গ্রুপ কত? 3। দেখো, তারপরে নিচের কোন মৌলের ইলেকট্রন শক্তি কি বলতো? সর্বনিম্ন। আমি গতকালকে যখন তোমাদের সিকিউ ক্লাস নিয়েছিলাম তখন একটা কথা এরকম বলছিলাম যে নিষ্ক্রিয় গ্যাসের নিষ্ক্রিয়তার কারণ হচ্ছে মূলত 3টা। আয়নীকরণ শক্তির মান সর্বোচ্চ, ইলেকট্রন শক্তির মান 0 এবং তড়িৎ ঋণাত্মকতার মান কত বলতো? 0। বলছে কোন মৌলের ইলেকট্রন শক্তি 0, তার মানে কোন মৌল হবে বলতো? নিষ্ক্রিয় মৌল বা নিষ্ক্রিয় গ্যাস। দেখো, সমযোজী বন্ধনে শেয়ারকৃত ইলেকট্রন যুগলকে আকর্ষণ করার ক্ষমতাকে কি বলে? তড়িৎ ঋণাত্মকতা বলে। ঠিক আছে? আর কয়েকটা তড়িৎ ঋণাত্মকতা একটু শিখে রাখতে হবে, যে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। ফ্লোরিন কত? 4, ক্লোরিন কত? 3, ব্রোমিন 2.8, আয়োডিন কত? 2.5। আরো কয়েকটা একটু জানতে হবে, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন। হাইড্রোজেন কত? 2.1, কার্বন কত? 2.5, অক্সিজেন কত? 3.5। ঠিক আছে? ক্লিয়ার? এই কথাগুলো একটু মাথায় রাখতে হবে। আর দুইটা মৌলের মাঝখানে যার তড়িৎ ঋণাত্মকতা বেশি, ওই প্রান্তটা কি আংশিক ঋণাত্মক হয়, আরেকটা কি আংশিক কি হয়? ধনাত্মক হয়। এরকম ধনাত্মক, যেমন পানির ক্ষেত্রে যদি খেয়াল করো, আমি পানির আকৃতিটা কি জানি? এটা কি উল্টা বি আকৃতির বা কি কৌণিক? আমি যদি অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা চিন্তা করি 3.5, হাইড্রোজেন কত? 2.1, যারটা বেশি ওটা কিন্তু ডেল্টা মাইনাস, বাকি দুইটা কি হয়? ডেল্টা প্লাস। এরকম ধনাত্মক এবং ঋণাত্মক প্রান্ত যুক্ত সমযোজী যৌগকে কি বলে? পোলার সমযোজী যৌগ বলে। এবং দ্রাবক হিসেবে পানি একটা কিরকম দ্রাবক? পোলার দ্রাবক। ক্লিয়ার? একটু মাথায় রাখতে হবে ব্যাপারগুলা। দেখো, কোনটির তড়িৎ ঋণাত্মকতা কি বলতো? সবচেয়ে কি বলতো? কম। তার মানে তোমার কি করতে হবে? পর্যায় সারণীর মতো করে একটু সাজাইতে হবে। দেখো, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, তারপরে অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস আছে, তারপরে কি বলতো? সালফার। ঠিক আছে না? তার মানে কি বাম দিক থেকে ডান দিকে গেলে তড়িৎ ঋণাত্মকতা কি বাড়ে? তার মানে সর্ববামে কি অবস্থিত? সোডিয়াম। তাহলে কার তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে কম? সোডিয়াম ধাতু। দেখো, নিচের কোন মৌলটির তড়িৎ ঋণাত্মকতা সর্বাধিক? মাত্রই পড়ে আসছি আমি। কার বলতো? ফ্লোরিন। তড়িৎ ঋণাত্মকতার মান কত? 4। নিচের কোনটি দ্বিমূল অণু তৈরি করে? যেমন মুদ্রা ধাতু 11 নম্বর গ্রুপ। হ্যালোজেন। হ্যালোজেন গুলাই কি বলতো? দ্বি অণু তৈরি করে। কি পড়ছিলাম আমরা? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, তারপরে কি বলতো? আয়োডিন। এগুলা কি তৈরি করে বলতো? দ্বিমূল অণু তৈরি করে। ঠিক আছে? আমি যখন তোমাদেরকে ষষ্ঠ অধ্যায় পড়িয়েছিলাম লাইভ ক্লাসে তখন কিন্তু এটা ব্যাখ্যা দিয়েছিলাম। দেখো, নিচের কোনটা অবস্থান্তর মৌল? যথারীতি একই কথা, নিকেল। কেন নিকেল অবস্থান্তর মৌল হবে? ওর পারমাণবিক সংখ্যা কত? 28। তার মানে ইলেকট্রন বিন্যাস হবে কত? 4s2 3d কত 8। নিকেলের সুস্থিতায়নে সে কয়টা ইলেকট্রন দান করে? 2টা। তখন তার ইলেকট্রন বিন্যাসটা হয় কি বলতো? 3d কত 8। আর আমরা জানি কোন মৌলের সুস্থিতায়নে যদি ইলেকট্রনটা এরকম থাকে, d1 থেকে কত? d9, তখন সেটাকে কি বলি? অবস্থান্তর মৌল বলি। চুনের পানি কোনটা? ঠিক আছে? কার পানি বলতো? চুনের পানি। তার মানে ক্যালসিয়াম অক্সাইডটাকে কি বলি? চুন বলি। তার সাথে পানি যুক্ত করলে কি হয় বলতো? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। তার মানে চুনের পানি কোনটা? ক্যালসিয়াম কি? হাইড্রোক্সাইড। আধুনিক পর্যায়ে সারণীর কি কি ত্রুটি আছে? দেখো, হাইড্রোজেনের অবস্থান নিয়ে, হ্যাঁ সত্য কথা, হাইড্রোজেনের অবস্থান। তারপরে কি হিলিয়ামের অবস্থান নিয়ে, এটাও সঠিক। অ্যাক্টিনাইট সিরিজের মৌলগুলোর অবস্থান, হ্যাঁ অ্যাক্টিনাইটও হইতে পারে। আবার এখানে কি থাকতে পারতো বলতো? ল্যান্থেনাইটের কথাও কিন্তু বলতে পারতো। আর ল্যান্থেনাইট আর অ্যাক্টিনাইটের ব্যাপারটাকে আমি ক্লাসের শুরুতে একটা এমসিকিউ সলভ করার সময় কি করছি? ক্লিয়ার করে দিছি। তার মানে অ্যান্সার হবে কত? 1, 2 কত? 3। তারপরে দেখো, পর্যায় সারণীতে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম, অর্থাৎ বাম দিক থেকে ডান দিকে গেলে কি হয়? বলছে বাম দিক থেকে ডানে গেলে বৃদ্ধি পায়। কে বৃদ্ধি পায় বলো? আয়নীকরণ শক্তি কিন্তু বাড়ে, ইলেকট্রন শক্তিও বাড়ে, তড়িৎ ঋণাত্মকতাও বাড়ে। তার মানে অ্যান্সার কত? 1, 2 কত? 3। বলছে কে একটি, মানে কে মানে কি বলতো? পটাশিয়াম। এই পটাশিয়ামটা কোন ভাষা থেকে আসছে বলো? ল্যাটিন ভাষা থেকে আসছে। ওর ল্যাটিন নামটা কি? ক্যালিয়াম। যার পারমাণবিক সংখ্যা কত? 19। ওর ইলেকট্রন বিন্যাসটা কি হয়? 2, 8, 8, 1। তার মানে ওর সবার শেষে কক্ষপথে একটা ইলেকট্রন আছে। এটা ক্ষার ধাতু, এটা মৃৎক্ষার ধাতু না। তারপরে সক্রিয় ধাতু, হয় এটা অত্যন্ত সক্রিয় মৌল এবং কি তড়িৎ ধনাত্মক মৌল। তার মানে অ্যান্সার হবে কত? 2 আর কত? 3। ক্লিয়ার? আচ্ছা দেখো, লেবুইসে কিসের ভিত্তিতে মৌলিক পদার্থকে দুইটা ভাগে ভাগ করছিল? একটা কি বলতো? ধাতু এবং অধাতু। কত সালে এটা করছিল? 1700 কত সাল? 89 সালে। এটা আমি ক্লাসের শুরুতে ডিসকাস করেছি। দেখো, পর্যায় সারণীর জনককে, হ্যাঁ এটা একটু জানতে হবে। পর্যায় সারণীর জনককে বলতো? মেন্ডেলিফ। এখানে আরো কয়েকটা কথা তোমাদের একটু জানতে হবে। এই কোশ্চেনটা মাঝে মধ্যে আসে যে আধুনিক রসায়নের জনককে? আধুনিক
রসায়নের জনক। আধুনিক রসায়নের জনক আমরা কাকে বলি বলো? অ্যান্টনি কি ল্যাভোইসিয়ে কে। তাহলে তোমার পরীক্ষায় যদি কোয়েশ্চেন আসে আধুনিক রসায়নের জনক কে কে, অ্যান্টনি ল্যাভোইসিয়ে। যদি আসে পর্যায় সারণীর জনক কে, মেন্ডেলিফ। আরেকটা কোয়েশ্চেন এরকম আসতে পারে, বলতে পারে যে জৈব রসায়নের জনক কে। কার জনক? জৈব রসায়নের জনক। এটার অ্যান্সারটা কি বলো? ফ্রেডরিক বোলার, বা জার্মান ভাষায় বড় উচ্চারণ কি হয়? ডব্লিউ এর মতো, বা বলতে পারি কি আমরা ফ্রেডরিক কি ওহলার। ফ্রেডরিক বোলার বা ফ্রেডরিক ওহলার, এই কয়েকটা জনকের কথা একটু মাথায় রাখতে হবে। দেখো, পারমাণবিক ভরের ভিত্তিতে সাজালে কোন দুটি মৌল পর্যায় সূত্রের কি ঘটে বলতো? ব্যত্যয় ঘটায়। কোনটা ঘটায় বলতো? আর্গন আর কি বলতো? পটাশিয়াম। কেন আর্গন আর পটাশিয়াম? দেখো, আর্গনের ভর সংখ্যা কত বলতো? 40। পটাশিয়াম কত? 39। তার মানে মেন্ডেলিফের কথা ছিল কি যতই বাম থেকে ডান থেকে যাবা ততই কি বাড়বে, কিন্তু এখানে কি কমে গেছে। এরকম আরেকটা প্রবলেম আছে যেটা কার কার মাঝে হয়? টেলোরিয়াম এবং কত আয়োডিন। টেলোরিয়াম কত? ভর সংখ্যা 128, আয়োডিন কত? 127। এখানেও কমে গেছে। তার মানে কি মেন্ডেলিফের ওই পর্যায়ে সূত্রের কয়টা অবস্থানে ত্রুটি ছিল বলতো? দুইটা। একটা হচ্ছে আর্গন আর পটাশিয়ামের অবস্থান, আর একটা কি টেলোরিয়াম আর কার অবস্থান? আয়োডিনের অবস্থান। দেখো, কোন সংস্থাটিকে সংক্ষেপে আইউপ্যাক বলে? আইউপ্যাকের পূর্ণরূপ কি? ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর এন্ড কি অ্যাপ্লাইড কেমিস্ট্রি। আসতে পারে কিন্তু, ঠিক আছে। 2016 সালের আইউপ্যাকের তথ্য মতে এখন পর্যন্ত আবিষ্কৃত মৌলের সংখ্যা কত? 118টি। এর মধ্যে 98টা কি নেচার বা কোথায় পাওয়া যায় বলো? প্রকৃতিতে পাওয়া যায়। বাকি 20টা কি গবেষণাগারে তৈরি করতে হয়। আর যেগুলাকে গবেষণাগারে তৈরি করতে হয় এগুলাকে আমরা কি মৌল বলি? কৃত্রিম মৌল। আসে কিন্তু ঘুরায় ফিরে কথাগুলা। আর আমাদের হিউম্যান বডিতে প্রাপ্ত মৌলের সংখ্যা কতগুলা? 26টা। কতটি মৌল আছে? 26টি মৌল। দেখো, চিত্রের পরমাণুটির প্রতীক কোনটি? দেখো, প্রথম কক্ষপথে 2টা ইলেকট্রন আছে, দ্বিতীয় কক্ষপথে 8টা, তৃতীয় কক্ষপথে কয়টা? 2টা। তার মানে ওর প্রোটন সংখ্যা কত বলতো? 12। তার মানে এটা কার কথা বলা হয়েছে বলতো? ম্যাগনেসিয়াম। বলছে মৌলটির পর্যায় সারণীতে তার কি অবস্থান? চতুর্থ পর্যায়ে না তো? আমি তো দেখতেছি 3 নাম্বার পর্যায়। গ্রুপ কত? 2। কথা সত্য। সবার শেষে 2টা ইলেকট্রন আছে। বলছে বাম দিকে, হ্যাঁ, সোডিয়াম বা মানে ম্যাগনেসিয়াম বা ক্যালসিয়াম, এগুলো যেহেতু ধাতু, ধাতুগুলা কোন দিকে থাকে? বাম দিকে। তাহলে অ্যান্সার হবে কত? 2 আর কত? 3। ঠিক আছে। দেখো, ল্যান্থেরাইট মৌলের সংখ্যা কত? ল্যান্থেরাইট মৌলের সংখ্যা 15টা। অ্যাক্টিনাইট মৌলের সংখ্যা কতটা? 15টা। দেখো, অ্যাক্টিনাইট সিরিজের মৌলগুলোর পর্যায় সারণীর কোন? তাহলে ল্যান্থেরাইট হচ্ছে 6 নাম্বার পর্যায়, 3 নাম্বার গ্রুপ। অ্যাক্টিনাইট হচ্ছে কত? 7ম পর্যায় এবং কি 3 নাম্বার গ্রুপ। আচ্ছা, আজান পড়তেছে, আজানটা শেষ হলে আমি আবার ক্লাসটা ইনশাআল্লাহ শুরু করব।
আচ্ছা, আজান শেষ হয়ে গেছে, আমি ক্লাসটা শুরু করি। হ্যাঁ, আর খুব বেশিক্ষণ নেই, আসলে প্রায় শেষের দিকেই চলে আসছে ক্লাসটা। দেখো কয়েকটা বাকি আছে আমাদের। বলছে নিচের কোনটা কি বলতো অর্ধধাতু বা অপধাতু। অর্ধধাতু কাদেরকে বলি আমরা? যাদের সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকে বলতো? কয়টা ইলেকট্রন থাকে? 4টা ইলেকট্রন থাকে। এটা হইতে পারে সিলিকন, হইতে পারে জার্মেনিয়াম, হইতে পারে আর্সেনিক, হইতে পারে। ঠিক আছে, তার মানে অ্যানসার কি বলতো? সিলিকন। তার মানে অপধাতু বা অর্ধধাতুর ব্যাপারটা কি? ওরা কখনো কখনো ধাতুর মতো আচরণ করে, আবার কখনো কখনো কি অধাতুর মতো আচরণ করে। কখনো কখনো ইলেকট্রন দান করে, কখনো কখনো ইলেকট্রন কি করে বলতো? গ্রহণ করে। তাদেরকে অপধাতু বা অধাতু বলি। আচ্ছা, বলছে নিচের কোনটির অম্লত্ব কি বলতো সবচেয়ে বেশি? তার মানে কি অধাতুগুলোর অম্লত্ব কি বলতো সবচেয়ে বেশি? তাহলে আমি যদি একটু চিন্তা করি, এখানে আছে কি বলতো? অ্যালুমিনিয়াম, তারপরে কি বলতো? সিলিকন, তারপরে থাকে কি বলতো? ফসফরাস, তারপরে কি বলতো? সালফার, তারপরে কি থাকে বলতো? ক্লোরিন। তার মানে কি আমি যতই বাম দিক থেকে ডান দিকে যাব, ততই আমার ধাতব ধর্ম কমবে এবং কি অধাতব ধর্ম কি বলতো? বাড়বে। তার মানে কি যে সর্ব ডানের দিকে যে অধাতুটা আছে তার অম্লত্ব সবচেয়ে কি হবে বলতো? বেশি হবে। তার মানে Cl2O7। ক্লোরিন কি একটা অক্সাইড, যেটা আর কি। ঠিক আছে, Cl2 কত বলতো? O7। তারপরে এটাকে আমরা কি বলি? ক্লোরিন কি একটা অক্সাইড। অম্লত্ব কি সবচেয়ে বেশি? দেখো আয়নীকরণ শক্তির ক্ষেত্রে ভৌত অবস্থার শর্ত কি? শর্ত কি? গ্যাসীয়। তুমি কিন্তু সংজ্ঞাটাতে বলো আয়নীকরণ শক্তি হোক বা ইলেকট্রন শক্তি হোক, আমরা কিন্তু এই কথাটা বলি যে গ্যাসীয় অবস্থায় কোন মৌলের এক মোল গ্যাসীয় পরমাণু থেকে এক মোল ইলেকট্রন অপসারণ করতে যে শক্তির প্রয়োজন হয় সেটাকে কি বলি আমরা? আয়নীকরণ শক্তি। আর ইলেকট্রন শক্তি কাকে বলি? গ্যাসীয় অবস্থায় কোন মৌলের এক মোল গ্যাসীয় পরমাণুতে এক মোল ইলেকট্রন প্রবেশ করে এক মোল ঋণাত্মক আধানে পরিণত করতে যে শক্তি নির্গত হয়। তার মানে কি অবস্থা? গ্যাসীয় অবস্থা। ধাতুর ক্ষেত্রে কি? হ্যাঁ, ধাতুগুলো দেখতে কি বলতো? চকচকে। আঘাত করলে ধাতব শব্দ হয়, এই কথাটা ভুল। এবং কি বিদ্যুৎ পরিবাহী। তার মানে অ্যান্সার হবে কত বলো? 1 আর কত? 3। তারপরে দেখো গ্রুপ 17তে অবস্থিত মৌলগুলা সমুদ্রের পানিতে লবণ হিসাবে থাকে। হ্যালোজেন শব্দের অর্থ কি? সামুদ্রিক লবণ উৎপাদনকারী। নিজেরা কি বলতো? ত্রিমূল অণু গঠন করে না। ওরা ত্রিমূল গঠন করে না, ওরা কি গঠন করে বলতো? দ্বিমূল অণু গঠন করে। তাহলে 2 নম্বর কথাটা ভুল। ইলেকট্রন গ্রহণের মাধ্যমে কি তৈরি করে বলতো? হ্যালাইড তৈরি করে। হ্যাঁ, আমি যদি বলি সোডিয়াম ফ্লোরাইড, তারপরে কি বলতো? সোডিয়াম ক্লোরাইড। তার মানে এখানে ফ্লোরিনটা কি করছে? সোডিয়ামের ট্যাগকৃত ইলেকট্রনটা কি করছে? গ্রহণ করছে। এখানে ক্লোরিনটা কি করছে বলো? সোডিয়ামের ট্যাগকৃত ইলেকট্রনটা কি করছে? গ্রহণ করছে। তার মানে ইলেকট্রন গ্রহণের মাধ্যমে তারা কি তৈরি করে বলো? হ্যালাইড তৈরি করে। অ্যানসার হবে কত? 1 আর কত? 3। ক্লিয়ার? দেখো আমাদের আজকের ক্লাসে একেবারে শেষের দিকের এমসিকিউ। দেখো হ্যালোজেন শব্দের অর্থ কি? আমি কিন্তু অলরেডি বলে ফেলছি। হ্যালোজেন শব্দের অর্থ কি বলতো? সামুদ্রিক লবণ উৎপাদনকারী। তার মানে কি গঠনকারী? লবণ গঠনকারী। মৃৎকার কয় নাম্বার গ্রুপটাকে বলি? 2 নাম্বার গ্রুপ। ঠিক আছে, মুদ্রা ধাতু কত নাম্বার গ্রুপ? গ্রুপ নাম্বার 11। ঠিক আছে, আচ্ছা এসিড সৃষ্টিকারী না, এটা আমরা এসিড প্লেন বা এসিড বেসে যখন 8 নাম্বার চ্যাপ্টার উপর ক্লাস দেব তখন ডিসকাস করব। হ্যালোজেন মৌলক এগুলাকে কি দ্বারা প্রকাশ করে? কি দ্বারা? এক্স। পর্যায় সারণীর সুবিধা কি? প্রথম কথা রসায়ন পাঠ সহজীকরণ। সত্য কথা। নতুন মৌলের আবিষ্কার। হ্যাঁ, এটাও সত্য কথা। গবেষণা ক্ষেত্রে। তার মানে কি অ্যানসার হবে কত বলতো? 1 2 3। ঠিক আছে, এতটুকুই ছিল আমাদের আজকের ক্লাস। ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য। কারোর যদি কোনো প্রবলেম থাকে একটু ক্লাসে আমাকে বলতে পারো, বা কোনো কিছু যদি তোমরা না বুঝে থাকো একটু যদি বলো, আমি কি করবো? এগুলো সলভ করার ট্রাই করবো। ঠিক আছে, কারোর যদি কোনো প্রবলেম হয় বলতে পারো। ঠিক আছে, তাহলে আমি গতকালকের ক্লাস এবং আজকের ক্লাসের মাধ্যমে গতকালকে তোমাদেরকে সিকিউ আর আজকের ক্লাসে আমি এমসিকিউ সলভ করে দিয়েছি। তার মানে কালকে তোমাদের এই চ্যাপ্টারটার উপর কি হবে? পরীক্ষা হবে। ঠিক আছে, পেসমেকারের পেজে তোমরা লিংক পেয়ে যাবা। আর আশা করি এই পরীক্ষাটাতে সবাই কি করবে? অংশগ্রহণ করবে। আর আগামীকালকে আমি তোমাদেরকে পঞ্চম অধ্যায়ের উপরে কি করবো? এমসিকিউ এর উপরে ক্লাস নেবো ইনশাআল্লাহ। ঠিক আছে, এতটুকুই ছিল আমার আজকের ক্লাস। ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।